নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকে আরোগ্য নিকেতন উপন্যাসের ৮ম পর্ব। প্রদ্যোৎ ডাক্তার বারান্দায় বসেছিল। শ্রাবণের মেঘাচ্ছন্ন রাত্রি, অসহ্য গুমোটের মধ্যে ঘরে ঘুম আসা এক অসাধ্য ব্যাপার। তার উপর মশারি, মশা এখানে খুব বেশি ছিল। লোকে বলতো বিনা মশারিতে শুয়ে থাকলে মশারা সমবেতভাবে তুলে নিয়ে চলে যেতে পারে। আজকাল মশা কমেছে। ডিডিটি ক্যাম্পেইন শুরু হয়েছে গত বছর থেকে। তবুও প্রদ্যোৎ বিনা মশারিতে শোয় না। একটা মশাও কামড়াতে পারে এবং সেইটি অ্যানোফিলিস হতে পারে, এবং তার বাহিত বিষটুকুতে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার বীজাণু থাকতে পারে। বাইরে মশারি খাটিয়ে শুলে হয়, কিন্তু তাতে মঞ্জু অর্থাৎ ডাক্তারের স্ত্রী ভয় পায়। শহরের মেয়ে, তার উপর এই অঞ্চল সম্পর্কে ছেলেবেলায় অনেক চোর ডাকাত, ভূত প্রেত, সাপ বিচ্ছের গল্প শুনেছে সে। মঞ্জুর মায়ের মাতামহের বাড়ি ছিল এই দেশেই। মায়ের মাতামহ অবশ্য বেঁচে নেই, এবং মামাও কোনো কালে ছিল না, অর্থাৎ মঞ্জুর মা ছিল মা বাপের এক সন্তান। থাকবার মধ্যে মঞ্জুর বৃদ্ধা মাতামহী বেঁচে আছে। কানে কালা, চোখেও খুব কম দেখে। সেই গল্প করত। ভূতপ্রেত মঞ্জু বুদ্ধি দিয়ে অবিশ্বাস করে, তর্কও করে, কিন্তু অন্ধকারে কোনো শব্দ উঠলেই চমকে ওঠে। সেই কারণে বন্ধ ঘরে শুতে যাবার আগে যতক্ষণ পারে প্রদ্যোৎ ডাক্তার বসে থাকে। মধ্যে মধ্যে ফ্লিট স্প্রে করে দেয়। চারপাশে বারান্দার নিচে সিঁড়িতে কার্বলিক অ্যাসিড ভিজানো খড় ছিটানো থাকে, আর থাকে ডিডিটি পাউডার এবং ব্লিচিং পাউডার ছড়ানো। সাপ পোকা বিছে তাই আসতে পারে না। সকালবেলা থেকেই প্রদ্যোতের মেজাজ খারাপ হয়ে আছে। রতনবাবুর ছেলে বিপিনবাবুর কেসে এখানকার হরেন ডাক্তার তাকে কল দিয়েছিল। আকস্মিকভাবে হিক্কার উপসর্গ এসে জুটেছে। কল দিয়েছিল কাল সকালে। নিষ্ঠুর যন্ত্রণাদায়ক অবস্থা। মনে হয় হয়তো যে কোনো মুহূর্তে নিষ্ঠুর পরিণতি এসে উপস্থিত হবে। হরেনের সঙ্গে পরামর্শ করে যা করবার তারা করেছে, কিন্তু কোনো ফল হয়নি। আজ সকালে কিশোরবাবু প্রস্তাব করলেন জীবনমশাইকে ডাকা হোক। প্রস্তাবটা বোধহয় রতনবাবুর। কিশোরকে দিয়েই প্রস্তাবটা তিনি করিয়েছেন। প্রদ্যোৎ ডাক্তার কি আর বলবে। মনে উত্তরটা আপনি এসে দাঁড়িয়েছিল, বেশ তো দেখান, আমি কিন্তু আর আসব না। কিন্তু কথাটা বের হবার আগেই কিশোরবাবু বলেছিল, আপনি কিন্তু বলতে পারবেন না আর আসব না, এটা আমার অনুরোধ। আমি শুনেছি আপনি তার উপর অসন্তুষ্ট, কিন্তু তিনি অসন্তোষের লোক নন। ডাক্তার বলেছিলেন, এর মধ্যে সন্তোষ অসন্তোষের কথা কি আছে কিশোরবাবু? আপনাদের রোগী ইচ্ছে হলে ভূতের ওঝাও ডাকতে পারেন। আপনি একটু বেশি বলছেন প্রদ্যোৎবাবু, তাই না? নিজের মর্যাদাটাকে বড় করে বিচার করবেন না, সত্যকে বড় করে খতিয়ে বলুন প্রদ্যোৎবাবু। কিশোরবাবু মানুষটি বিচিত্র। তার মধ্যে কোথায় যেন অলঙ্ঘনীয় কিছু আছে। তাকে লঙ্ঘন করা যায় না। সমগ্র দেশের লোকের প্রীতির পাত্র। আজীবন দেশের সেবাই করে আসছেন। এখানে প্রদ্যোৎ ডাক্তার এসে অবধি কত ছোটোখাটো উপকারে ওর কাছে উপকৃত, তার আর হিসেব নেই। এখানকার লোকগুলি সহজ নয়। মঞ্জু আধুনিকা। সে বাইসাইকেল চড়ে একা একা এখানে সেখানে ঘুরে বেড়ায়, এবং এর জন্য কুৎসা রটিয়েই ক্ষান্ত হয়নি, ওপরে দরখাস্তও করেছিল। প্রদ্যোতের বন্ধু এই জেলারই সদরে ল্যাবরেটরিতে প্র্যাকটিস করে। সে মধ্যে মধ্যে এখানে আসে। তার সঙ্গে জড়িয়েও কুৎসিত অভিযোগ, এবং হাসপাতালের ওষুধ চুরির অপরাধও ছিল তার সঙ্গে। কয়েকটা কেসে প্রদ্যোৎ বন্ধুর ল্যাবরেটরিতে রোগীর রক্ত ইত্যাদি পরীক্ষা করিয়েছিল বলে তা নিয়েও অনেক কথা ছিল সেই দরখাস্তে। মুখে মুখে এ নিয়ে কথার তো অন্ত ছিল না। বিচিত্র সব প্রশ্ন। ও বাবা, এই যে দুই বন্ধুতে মিলে বেশ ফাঁদ পেতেছে। রক্ত পরীক্ষা, থুতু পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, দাও টাকা এখন। চোর চোরাটি আধা ভাগ। এতকাল এসব তো ছিল না, তার রোগ কি ভালো হতো না? কিশোরবাবুই এই সমস্ত অপবাদ এবং প্রশ্ন থেকে রক্ষা করেছেন।
অযাচিতভাবে তিনি এগিয়ে এসেছিলেন। এখানে থাকলে দুটি বেলা কিশোরবাবু তাদের খবর নেন। কিশোরবাবুর প্রশ্নে এই কারণেই ডাক্তারকে ভেবে দেখতে হয়েছিল। কিশোরবাবু বলেছিলেন, ভালো করে ভেবে দেখুন ভাই, এখানে প্রশ্ন হলো মূল্যবান একটি জীবনের। আর মশাইকে তো আমরা আপনাদের উপরওয়ালা করে ডাকছি না, ডাকছি সাহায্য করবার জন্য। ওকে ডাকছি, উনি নাড়িটা দেখবেন আর হিক্কাটা থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাতে আপনাদের যে সম্মতি আছে তা বলে দিন তাকে। কই হরেন, চারুবাবু এরা তো আপত্তি করছেন না? হরেন ডাক্তার, চারুবাবু মত দিয়ে গেছেন। চারুবাবু বলে গেছেন, তা তো খুব ভালো কথা, ওর অনেক মুষ্টিযোগ আছে, অব্যর্থ ফল হয়। শুধু আফিম ঘটিত কিছু যেন না দেন। এরপর অগত্যা প্রদ্যোৎকেও মত দিয়ে আসতে হয়েছে। সে বলতে পারেনি, ওদের মত ওদের, আর আমার মত আমার, আমি আর আসবো না। কিন্তু এই নিয়ে একটা অস্বস্তি তার মনে সেই সকাল থেকেই ঘুরছে। উৎকণ্ঠিত হয়ে আছেন জীবনমশাই নামক এই দেশজ ভীষগাচার্যের ভেষজের ফলের জন্য। একটি বিষয়ে সন্তুষ্ট সে হয়েছে, ওই নিদান বিশারদ এক্ষেত্রে নিদান হাঁকেনি, তাদের ভুল ধরেনি। চারুবাবুদের সঙ্গে তার আলোচনার কথা বোধহয় বৃদ্ধ শুনেছে। তবু অস্বস্তি রয়েছে, ওই ওষুধের ফলের জন্য অস্বস্তি। তার সঙ্গে আরও যেন কিছু আছে। এর উপর একটি রোগী আজ অত্যন্ত অপ্রত্যাশিতভাবে তার হাতে মারা গিয়েছে। কি যে হলো, সব থেকে যেটা তাকে পীড়িত করেছে সেটা হলো তার ভ্রান্তি। সকালবেলা সে দেখে বলে এসেছিল যে রোগী বেশ ভালো আছে, জ্বর ছেড়ে গেছে, কাল পথ্য দেব। একটু যেন ড্রাউজিনেস ছিল, আচ্ছন্নের মতন পড়েছিল রোগী, কিন্তু ডাক্তার সেটাকে দুর্বলতাই মনে করেছিল। ছেলে মানুষ, শিশু রোগী। রোগীর বুড়ি ঠাকুমা বলেছিল, ভালো কি করে বলছো তুমি বাবা? বালা রোগী, জ্বর ছেড়েছে, ভালো আছে তো মাথা তুলছে কই, খেতে চাইছে কই? ডাক্তার তাকে বলে এসেছিল যে না, মাথা তুলবে, একটু দুর্বল হয়ে আছে, ওটা কাটলেই তুলবে। আর আমাদের কথায় বিশ্বাস করুন, না করলে তো চিকিৎসা করতে পারবো না। বিকেলবেলায় ছেলেটা হঠাৎ কোল্যাপস করলে ডাক্তার ছুটে গিয়েছিল, ইঞ্জেকশনও দিয়েছিল বাড়তিনি, কিন্তু সন্ধ্যের সময় ছেলেটা মারা গেছে। ডাক্তার ভাবছিল কোথায় ভুল হলো তার, আগাগোড়া না ডায়াগনোসিসে? হ্যাঁ তাই, ম্যালেরিয়া বলেই ধরেছিল সে, কিন্তু ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। ভুল হয়েছিল সেইখানেই। কুইনিন ইঞ্জেকশনও সে দিয়েছিল, ফলটা হয়েও স্থায়ী হলো না। ইন্ট্রাভেনাস দেওয়া উচিত ছিল আসলে। ডাক্তার অকস্মাৎ চকিত হয়ে ইজি চেয়ারের উপরেই সোজা হয়ে বসল। কুইনিন অ্যাম্পিউলটা, সেটার ভিতর ঠিক কুইনিন ছিল তো? বিনয়ের দোকান থেকে কেনা অ্যাম্পিউল। একালের ওই ওষুধ ব্যবসায়ীদের বিশ্বাস নেই, না নেই, সত্যিই নেই। এরা সব পারে। কলকাতায় জাল ওষুধ তৈরি করার একটা গোপন কিন্তু বিপুল আয়তন আয়োজনের কথা অজানা নয়, এবং তাদের সঙ্গে ওষুধের দোকানদারদের যোগাযোগের কথাও অপ্রকাশ নেই। বিনয়চন্দ্র পাকা ঝানু ব্যবসাদার, মিষ্টি মুখের তুলনা নেই। সাধুতার সততার এমন সুকৌশল প্রচার করতে পারে লোকটা যে মনে সম্ভ্রমের উদয় হয়। কিন্তু প্রদ্যোৎ নিজে ডাক্তার, তার কাছে বিনয়ের লাভের প্রবৃত্তির কথাও তো অজ্ঞাত নয়। 4 পয়সা যে দাগে ওষুধের খরচ, তার দাম 4 আনা। এই নিয়ে কথা তার সঙ্গে হয়েছে, কিন্তু বিনয় সবিনয় তাকে বোঝাতে চেষ্টা করেছে ওর কমে দিলে লোকসান অবশ্যম্ভাবী। বছরের পর বছর বিনয় জমি কিনছে, সঞ্চয় বাড়াচ্ছে, এবার নাকি নতুন একটা বাড়ি করবে। বিনয় সব পারে। প্রদ্যোতের কান দুটো উত্তপ্ত হয়ে উঠল, মনের মধ্যে একটা অসহায় ক্ষোভ জেগে উঠল। ইজি চেয়ার থেকে উঠে নিজের কলবাক্সটা টেনে বের করে বসল। ছোট ছোট কাগজের বাক্সে নানান ইঞ্জেকশন। কুইনিনের বাক্সটা বের করে তার ভিতর থেকে একটা অ্যাম্পিউল বের করে সে ভেঙে ফেললে। জিভে চেখে দেখলে সারা মুখটা তেঁতো হয়ে গেল। ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বাইরে এসে বসল। ডাকলে
মঞ্জু, মঞ্জু। ডাক্তারের স্ত্রী মঞ্জুলা। মঞ্জু রান্নাঘরে রয়েছে। রান্নার লোকটা কিছুই জানে না। এটা যাকে বলে খাঁটি গাঁইয়ার দেশ। শাক শুক্তো চচ্চড়ি, থোড়বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, এছাড়া কিছুই জানে না। আর জানে খেঁড়ো নামক একটি বস্তু, কাঁচা তরমুজের তরকারি, আর কড়াইয়ের ডাল আর টক। অম্বলকে বলে টক এরা। আর কাঁচা মাছে অম্বল রাঁধে। বড় বড় মাছের মাথা অম্বলে দিয়ে খায়। ভালো রান্না মানে তেল মশলা শ্রাদ্ধ। ডিসপেপসিয়া রোগটি জন্মানোর জন্য উৎকৃষ্ট সার দিয়ে জমি প্রস্তুত করা। ডাক্তারের রুচি আধুনিক, স্টু, স্যুপ, সিদ্ধ, সালাড। এখানকার এই গ্রাম্য লোকটি আজ পর্যন্ত নামগুলো আয়ত্ত করতে পারেনি। অগত্যা মঞ্জুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দেয়। তাছাড়া একটা কোর্স সে নিজে হাতে রান্না করে নেয়, ওটা মঞ্জুর শখ। মঞ্জু, আসছি গো, আসছি। দীর্ঘাঙ্গী তরুণীটির স্ত্রীটুকু বড়ই মধুর এবং কোমল। এর উপরে ওর বর্ণচ্ছটার মধ্যে একটা দীপ্তি আছে যা সচরাচর নয়, সাধারণ নয়। চোখ জুড়িয়ে যায়। মোহ জাগে মঞ্জুকে দেখে। প্রাণচঞ্চলা আধুনিক মেয়ে মঞ্জু। গান গাইতে পারে, এআই পর্যন্ত পড়েছে। বাইসাইকেল চড়তে শিখিয়েছে ডাক্তার, বন্দুক ছুঁড়তেও শিখিয়েছে। কি বলছো? আমার রান্না পুড়ে যাবে ওদিকে। কি রাজ্য এত? টক, কাঁচা মাছের টক। আমার ভারী ভালো লাগে। আগে বুড়ি দিদিমা বলতো, আমরা হাসতাম। কিন্তু সত্যি চমৎকার সর্ষে ফোড়ন দিয়ে আর কাঁচা তেল ছড়িয়ে। তুমি একটু বসো তো এখানে, একা একা ভালো লাগছে না। একটু গান টান গাও। মনটা বড় খারাপ হয়ে আছে মঞ্জু। ওদের ছেলেটা এমন হঠাৎ করে মরে গেল। হ্যাঁ গো, রাঁধুনিটা বলছিল। কি বলছিল? ওই বলছিল 5 জনে বলছে 5 রকম কথা। তবু ভালো, 5 জনে 50 রকম বলেনি। তুমি কি সকালে বলে এসেছিলে কাল পথ্য দেবে? হ্যাঁ, কেন বলো তো? ওই কথাটাই বেশি বলছে লোকে। তাতে ওই চারুবাবু বলছেন শুনলাম। ওরে বাবা, মৃত্যুর কথা কি কেউ বলতে পারে? ওর ওপরে ডাক্তারের তো হাত নাই। ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে রইল। নিশ্ছিদ্র মেঘাচ্ছন্ন আকাশ পৃথিবীর উপর একটা ছায়া ফেলেছে এই রাত্রিকালেও। চকিত একটু বিদ্যুতাভাস খেলে গেল সীমাহীন মেঘাচ্ছন্ন আকাশে। মৃদু গম্ভীর গর্জনে মেঘ ডেকে উঠল দূরে, অনেক দূরে। ডাক্তার মৃদুস্বরে বললে, শোনো না মঞ্জু, শ্রাবণ রাত্রির একটা গান গাও। আমি আসছি। আমি ওকে বলে আসি, অম্বলটা ওই নামাবে। যাক, পুড়ে যাক সব। না নামায় তো কাল ওটাকে দূর করে দিও। মৃদু হেসে মঞ্জু গুনগুন করে গান ধরল, এসো শ্যামল সুন্দর। ডাক্তার চোখ বুঝলে। সত্যি বৃষ্টি হলে দেশটা জুড়োয়, প্রাণটা বাঁচে। গান শেষ করে মঞ্জু উঠল, বললে, আমি আসছি। ততক্ষণ রেডিও খুলে দিয়ে যাই, রবীন্দ্রসঙ্গীত আছে। মন তার এখনও পড়ে আছে রান্নাশালে। ছ্যাঁক করে সম্বরা দিতে তার ভারী ভালো লাগে। ডাক্তার চোখ বন্ধ করে শুয়ে রইল। তাহলে চারুবাবু তার বিরুদ্ধে সমালোচনা করেননি। প্রৌঢ়, মোটের ওপর ভালোই লোক। ওদিকে রেডিওতে যন্ত্রসঙ্গীত বাজছে, গিটার, সুরটা কাঁপছে আর কাঁদছে। চারুবাবু কিন্তু ডিফিটেড সোলজার। ভদ্রলোক হার মেনেছেন, যাকে বলে সাধু বাংলায় আত্মসমর্পণ করা। সারেন্ডার করেছেন। মৃত্যুর কথা কেউ বলতে পারে না, তার ওপর ডাক্তারের হাত নাই। আছে আছে, হাত আছে। এখানে যদি একটা ক্লিনিক থাকতো, গোড়াতেই যদি ব্লাড কালচার নেওয়া যেত এবং ওষুধ যদি খাঁটি হতো, কে বলতে পারে, হয়তো বাঁচত ছেলেটা। রেডিওতে গানটা বেজে উঠল, মরণ রে তুহ মম শ্যাম সমান। ডাক্তার ভ্রু কুঞ্চিত করে উঠে রেডিওটা বন্ধ করে দিল। কম্পাউন্ডের ফটকটায় হর্নের শব্দ উঠল এই সময়, সাইকেল রিকশার হর্ন। এই সময় কে এলো? কেন? কল? ডাক্তার উঠে দাঁড়ালো।
ঘরের মধ্যে থেকে ছোট স্টোভ ল্যাম্পটা বের করে নিয়ে এলো। দুটো রিক্সা, একটা রিক্সায় একটি তরুণী, অজ্ঞান অবস্থা বলেই মনে হচ্ছে। এই গায়ের দাইটা তাকে জড়িয়ে ধরে আছে, সর্বাঙ্গ কাপড় দিয়ে ঢাকা। মাথাটা দাইয়ের কাঁধের উপর ঢলে পড়েছে। অব্যক্ত যন্ত্রণার মধ্যে মধ্যে নীল হয়ে যাচ্ছে, বিকৃত হচ্ছে। কাপড়খানার নিচের দিকে রক্তের দাগ। ডেলিভারি কেস, বোধ করি প্রথম সন্তান আসছে। ডাক্তারের আলোটা হাতে নেমে পড়ল। ডাকলে, হরিহরবাবু, মিস দাস। কম্পাউন্ডার আর মিডওয়াইফ। কিন্তু উনি কে পিছনের রিকশায়? স্থূলকায় বৃদ্ধ জীবনমশাই। জীবনমশাই শশীকে পৌঁছতে গিয়েছিলেন। শশীর প্রতিবেশী গণেশ ভট্টাচার্যের প্রথম সন্তান সম্ভাবা কন্যা তখন সূতিকাগারে অজ্ঞান হয়ে গিয়েছে। জীবনমশাইকে পেয়ে তারা তাকে ছাড়েনি। জীবনমশাই এক্ষেত্রে কি করবেন, তবু তারা মানেনি। বলেছিল, হাতটা দেখুন। হাত দেখে আমি কি করব? আগে তো প্রসব করানো দরকার। যারা প্রসব করাতে পারে তাদেরকে ডাকো, নইলে হাসপাতালে নিয়ে যাও। তাই তারা নিয়ে এসেছে, কিন্তু জীবনমশাইকে তারা ছাড়েনি। আপনি থাকুন মশাই। কণ্ঠস্বরে মেয়ের বাপের সে কি আকুতি। মশাই কি তা উপেক্ষা করতে পারেন? পারেননি। শার্টের আস্তিন গুটিয়ে যথানিয়মে হাত ধুয়ে বীজাণুনাশক লোশন মেখে ডাক্তার তৈরি হয়ে ঘরে ঢুকতে গিয়েই থমকে দাঁড়ালো। আপনি প্রসবের জন্য কোনো ওষুধ দিয়েছেন? না। গুড। আপনি কি এখানে অপেক্ষা করবেন? হ্যাঁ, একটু থাকি। আচ্ছা, তাহলে বসুন ওই চেয়ারটায়। নাড়ি দেখে কিছু বলেছেন নাকি? নাড়ি দেখেছি, কিন্তু ঘরের মধ্যে অবরুদ্ধ যন্ত্রণায় জান্তব গোঙানির মতন গোঙানি উঠল। ডাক্তারবাবু, মিস দাসের কণ্ঠস্বর। প্রদ্যোৎ ঘরের মধ্যে ঢুকে গেল। জীবনমশাই শ্রাবণের মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়েই দাঁড়িয়েই রইলেন। একটি অস্বস্তি বোধ করছেন তিনি। কেন তিনি এলেন? ওদের ইচ্ছে প্রসবের পর তিনি একবার নাড়ি দেখেন, কিন্তু প্রসব হতে গিয়ে যদি... আরে জীবনমশাই, বসুন বসুন। হরিহর কম্পাউন্ডার বললেন। হরিহর গরম জল, তুলো, পরিষ্কার ন্যাকড়া ইত্যাদি নিয়ে যাচ্ছে পাশের ঘরে। জীবনমশাই বসলেন, হাসলেন হরিহরকে দেখে, আর ভাবছেন মেয়েটির বয়স হয়েছে প্রায় 30। চিন্তা হচ্ছে তার। মশাই চমকে উঠলেন। মেয়েটি আবার যন্ত্রণায় গুঙিয়ে উঠছে। সঙ্গে সঙ্গে আরও কিছু। হ্যাঁ, ঠিক, নবজাতকের প্রথম কণ্ঠস্বর শোনা যাচ্ছে, জয় পরমা প্রকৃতি, জয় গোবিন্দ। হরিহরবাবু, গরম জল আর তুলো। প্রদ্যোৎ ডাক্তারের ধীর কণ্ঠস্বর শোনা গেল, আশ্চর্য ধীর এবং শান্ত এবং গম্ভীর। তোয়ালেতে হাত মুছতে মুছতে ডাক্তার বেরিয়ে এলেন। মেয়েটির বাবা বললে, ডাক্তারবাবু, সেফ ডেলিভারি হয়েছে। আপনার মেয়ের খোকা হয়েছে। আর নিহারের জ্ঞান হয়েছে? না, হয়নি। না, আজ বাড়ি যান, যা করবার আমি করব। এখানে থেকে গোলমাল করলে কোনো উপকার হবে না। যান, বাড়ি যান। আপনিও বসে আছেন? মাফ করবেন, এখন কিন্তু আমি নাড়ি টাড়ি দেখতে দেব না। কিছু মনে করবেন না যেন। আমার জ্ঞান মতো নাড়ি ভালোই আছে, এই পর্যন্তই বলতে পারি। ডাক্তার চলে গেলেন নিজের বাসায়। মঞ্জু। হ্যাঁ, চা ছাঁকছি। মেনি থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। জলদি আনো। চা খেয়ে গিয়ে দরকার হলে আবার একটা ইঞ্জেকশন দেব। কি কেস গো? নট গুড। আবার খারাপও নয় খুব, বাট শি মাস্ট লিভ। তাকে বাঁচাতেই হবে। প্রদ্যোৎ ডাক্তার চায়ে একটু চুমুক দিল, দিয়ে বলল, প্রথমটা আমার কিন্তু ভারী রাগ হয়ে গিয়েছিল জানো। দ্যাট ওল্ড ম্যান, দ্যাট ফেমাস মহাশয় অব দিস প্লেস, সেও এসেছিল সঙ্গে। কেন? কোনো খারাপ কথা বলনি তো আবার ওকে? না না, তবে এখন ওরা চাইছিল যে মশাই একবার নাড়ি দেখে। আমি বলে দিয়েছি না, আমি তা হতে দেব না। আচ্ছা, ওনাকে তো ডাকতে পারতে চা খেতে। ডাকা উচিত ছিল, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই উচিত ছিল।
চায়ের কাপ নামিয়ে একটা সিগারেট ধরিয়ে প্রদ্যোৎ আবার হাসপাতালের দিকে চলল। আর একটা ইঞ্জেকশন দিতে হবে। মশাই চলে গেছেন। একটু অন্যায় হয়ে গেল। ঢং ঢং শব্দে ঘড়ি বাজছে রাত্রি 12টা। রোগীর ঘর থেকে মৃদু যন্ত্রণার শব্দ শোনা যাচ্ছে। যন্ত্রণা কমে এসেছে। শি মাস্ট লিভ। মেয়েটাকে বাঁচাতেই হবে। হরিহর বেরিয়ে এলো। কেমন আছে এখন? ভালোই তো মনে হচ্ছে। ভালোই থাকবে। একটা ইঞ্জেকশন বের করুন তো। ডাক্তার সিরিঞ্জটা উঁচু করে আলোর সামনে ধরলেন। আবার যেন ফটকটা খুলল। এখন আবার কে এলো? এগিয়ে গেল হরিহর। রতনবাবুর লোক। কি হিক্কা খুব বেড়েছে নাকি? না, শহর থেকে রিপোর্ট এসেছে, তাই বড়বাবু বললেন ডাক্তারবাবু যদি জেগে থাকেন তো দিয়ে আয়। বিপিনবাবুর ইউরিন রিপোর্ট এসেছে। বাবুর হিক্কা কেমন আছে? তেমনই আছে, একটুকু কম বলে তোর মনে হচ্ছে। একটা ক্লিনিক যদি এখানে থাকে, এক্স রে, ইলেকট্রিসিটি, না হলে তো উপায় নেই। ময়ূরাক্ষী স্কিম হতে আরও কয়েক বছর লাগবে। তার আগে শেয়ার হবে না। কিন্তু একটা ক্লিনিক, কত লোক যে বাঁচে। আজ কি এই মেয়েটাই বাঁচত? হাসপাতাল, যন্ত্রপাতি এসব না থাকলে এই মেয়েটাও আজকে মরত। জীবনমশাই হাত দেখে ঘাড় নেড়ে বলতো, কি করবে? এই কার হাত, তোমার না আমার? জীবন দত্ত ডাকে গেলে আতর বউ ঘুম পেলে ঘুমকে বলেন, চোখের পাতায় অপেক্ষা করো, এখন চোখে নেমো না, সে আসুক তারপর। শুয়ে শুয়েও জোর করে জেগে থাকেন। চোখের পাতা ঢুলে নেমে আসে। আতর বউ জোর করে চোখ মেলেন, পাশ ফেরেন, রাধা গোবিন্দ বলে ইষ্টনাম করেন। আর বেশি ঘুম পেলে উঠে বসে পান দোক্তা খান। মধ্যে মধ্যে নন্দকে তিরস্কার করেন। নন্দকে নয়, নন্দর নাক ডাকাকে বলেন, নাক মানুষের ডাকে, কিন্তু তাই বলে এমনি করে ডাকে? শিঙের ডাক হাড় মানে। আর শুধু কি শিঙের ডাক? মনে হচ্ছে কেউ যেন কড়া দিয়ে দরজা কাটছে। নন্দ, ও নন্দ, শুনছিস? একটু কম করে নাক ডাক বাপু, পাশ ফিরে শো। জীবন দত্ত এলেই এই সব সমস্যার সমাধান হয়ে যায়। তিনি কোনোদিন জিজ্ঞেস করেন না, কেমন দেখে এলে গো? কোনোদিন কোনো প্রশ্ন করেন না। নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়েন এবং আধ মিনিটের মধ্যেই তার নিজের নাক ডাকতে শুরু করে। নন্দ উঠে হাত মুখ ধোবার জল দেয়। হাত মুখ ধুয়ে ইষ্টস্মরণে বসেন। তারপর খাবারের ঢাকা খুলে খেতে বসেন। নন্দ তামাক সাজে, হুঁকো কলকে হাতে দিয়ে নন্দ গিয়ে শুয়ে পড়ে। খেয়ে উঠে তামাক খান মশায় আর ভাবেন রোগের কথা। কোনোদিন মৃত্যুর কথা ভাবেন। যেদিন রোগী মারা যায় সেদিন ফিরে এসে চিকিৎসা পদ্ধতির কথাটা ভেবে দেখেন। ত্রুটি মনে হলে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, না হলে মৃত্যুর কথাই ভাবেন। তারপর গোবিন্দ স্মরণ করে শুয়ে পড়েন। যেদিন ডাক থাকে না, সেতাবের সঙ্গে দাবা খেলে কাটে, সেদিন ভাবেন দাবার চালের কথা। একটার আগে কোনোদিন ঘুমানো হয় না। আজ বাজে বোধহয় 2-2:30। পরদিন ঘুম ভাঙতে দেরি হলো। প্রথমেই মনে হলো গণেশ ভট্টাচার্যের মেয়েটির কথা। কেমন আছে? ডাকতে গেলেন নন্দকে, জিজ্ঞেস করবেন যে গণেশ ভট্টাচার্যের বাড়ির কেউ এসেছে কি না। কিন্তু পরক্ষণেই সাধারণের চেয়ে আয়তনে বড় তার মাথাটি বারবার না না বলে যেন দুলে উঠল এবং গম্ভীর কণ্ঠে ডেকে উঠলেন, জয় গোবিন্দ পরমানন্দ জয়। হাত জোর করে জানালার দিকে তাকিয়ে বললেন, নমো বিভস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সৌমিত্রে সুচয় সৌমিত্রে কর্মদায়িনে নমঃ। মৃত্যু ধ্রুব এই পৃথিবীতে এত চঞ্চল হলে চলবে কেন? মুখ হাত ধুয়ে চা খেতে বসলেন। তামাক সেজে দিয়ে নন্দ হুঁকোটি বাড়িয়ে ধরল। বললে, আজকে 8-10 জন রুগী এসেছে। হুঁকোয় টান দিয়ে মশাই বললেন, নবগ্রামের কেউ এসেছে? গণেশ ভট্টাচার্য? হুম। মশাই একটু ক্ষুণ্ণ হলেন। কাল রাত্রি 12টা পর্যন্ত তিনি গণেশের জন্য বসেছিলেন। ওই প্রদ্যোৎ ডাক্তারের রূঢ় কথা শুনে এলেন, আর আজ একটা খবরও দিলে না। বেশ বুঝলেন মেয়ে ভালোই আছে,
উৎকণ্ঠা কমে গিয়েছে আর সঙ্গে সঙ্গে ভুলে গিয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। নন্দ বললে, চেঁচামেচি করছে সেই বামুন দাঁতু ঠাকুর। কেন? কাল তো তাকে 1 সপ্তাহের ওষুধ দিয়েছি। সে আবার এসেছে। গাঁজা না খেয়ে তার ঘুম হয়নি। বলছে হয় গাঁজা খেতে বলুক, নয় ঘুমের ওষুধ দিক। এসে থেকেই চেঁচাচ্ছে। চেঁচাক। পরাণ খাঁ এসেছে? না, এখনো তো আসে নাই, এইবার আসবে। বার কয়েক হুঁকোয় টান দিয়ে হুঁকোটা নন্দর হাতে দিয়ে মশায় উঠে দাঁড়ালেন। বললেন, রোগীদিকে বসতে বলবি। আমি এখন যাব, একবার মহাপীঠে মহন্তকে দেখতে হবে। নন্দ মাথা চুলকে বললে, তা ওদিকে একবার দেখে ওষুধপাতি লিখে দিয়ে গেলেই তো হতো। পরাণ খাঁ গাড়ি নিয়ে আসবে, সেই গাড়িতেই পথে গোসাইকে দেখে আসতেন। মশাই জবাব দিলেন না, শুধু ফতুয়াটা গায়ে দিয়ে পকেটে স্টেথোস্কোপটা পুরে পুরনো জুতো জোড়াটা পরতে লাগলেন। নন্দ ওদিকে গজগজ করতে করতে বেরিয়ে গেল। যত বেগারের কাজ, সকালে বিনি পয়সায় রুগী দেখা। এমন করলে আর রুগী আসবে কেন? এই করেই এমন হয়। সে মিত্তির বাবু বলে গিয়েছিল, মহাশয় লোকের কথা সে কি মিচি হয়? মশাই হাসলেন। মনে পড়ছে প্রৌঢ় জমিদার গৌরহরি মিত্তিরের কথাই বলছে নন্দ। নন্দ ছিল তখন সেখানে, তাই শুনেছিল। আরোগ্য নিকেতনে তখন সে কি ভিড়! 40, 50, 60 জন রোগী। জগৎমশাইয়ের মৃত্যুর পর আরোগ্য নিকেতনের দৈন্যদশা এসেছিল। সেই দৈন্যদশাকে জীবন দত্ত তখন কাটিয়ে আবার সমৃদ্ধি ফিরিয়ে এনেছেন। রংলাল ডাক্তারের কাছে শিক্ষা শেষ করে তিনি তখন অ্যালোপ্যাথি, কবিরাজি, মুষ্টিযোগ 3 ধারার ওষুধ নিয়ে চিকিৎসা করেন। গুরু রংলাল রহস্য করে বলেছিলেন, ট্রাইসাইকেলে চেপে চলো তুমি। সেই ট্রাইসাইকেল তার ভাগ্যগুণে এখনকার মোটর লাগানো 3 চাকার ভ্যান হয়ে উঠেছিল। আরোগ্য নিকেতন তখন নাম হয়েছে। 3 জন লোক খাটত। অ্যালোপ্যাথি ওষুধের কম্পাউন্ডার ছিল শশী, আর শশী বলতো রমরম প্র্যাকটিস। আর যখন মদ খেত তখন বলতো, জীবন মশাইয়ের প্র্যাকটিস পানশিরে বাবা, পানশির মতো চলছে, শনশন শনশন। মদ হতভাগা অল্প বয়স থেকেই খায়। নবগ্রামের বামুনবাড়ির ছেলে, ওর দৌড়াতে ভাই নাম গ্যালেসিয়া মৃত সঞ্জীবনী লুকিয়ে রাখতে হতো। কোনো ক্রমে পেলেই বোতলে মুখ লাগিয়ে খেয়ে নিত খানিকটা। বলতো রংলাল দি সেকেন্ড। জীবনমশাইয়ের আকাঙ্ক্ষার কথা না জেনেই বলতো। বাড়িয়ে বলতো সেই আকাঙ্ক্ষা তার পূর্ণ হয়নি। রংলাল ডাক্তারের স্থান পূর্ণ করবার সাধ্য বা ভাগ্য তার নয়। রংলালের স্থান পূর্ণ হয় না। তবুও কতকটা পূর্ণ করেছিলেন কীর্ণাহারের নবীন ডাক্তার। সদর শহরে অবশ্য তখন একজন প্রতিভাবান ডাক্তার এসেছেন, গোকুল ডাক্তার। মেডিকেল কলেজে সোনার মেডেল পাওয়া ছাত্র। আশ্চর্য মানুষের ভাগ্য! এমন ডাক্তারেরও শেষ পর্যন্ত দুর্নাম হয়েছিল। লোকে বলতো, গোকুল ডাক্তার ছুঁলে রোগী বাঁচে না। গোকুল ডাক্তারও তাকে সম্মান করতেন। নাড়িতে কি পেলেন সেই কথা জিজ্ঞেস করে মন দিয়ে শুনতেন। নবগ্রাম অঞ্চলে তিনি তখন অপ্রতিদ্বন্দ্বী। জগৎমশাইয়ের মৃত্যুর পর এখানে 3 জন ডাক্তার এসে বসেছিল। দুর্গাদাস কুণ্ডু প্রথম পাশ করা ডাক্তার। দুর্গাদাস তাকে উপহাস করে বলতো ঘাস পাতা জড়িবুটির চিকিৎসক। তারপর হরিশ ডাক্তার। হরিশ তাকে মানত। কিশোরের অসুখের সময় ডায়াগনোসিসে তার কাছে ঠকে তার শিক্ষা হয়েছিল। আর এক এসেছিল পাগল, খেতু বারুরি। সে নিজে বলতো KM ব্র্যারোরি, হোমিওপ্যাথ। ভালো লোক, সরল লোক, কিন্তু পাগল। চুরুট খেত, চায়না কোট পরত। বলতো ওইদিকে হরিশ ডাক্তার, এইদিকে আমি, মাঝখানে দত্তটা চাপা পড়ে মারা গেল। ওকে আর কেউ ডাকবে কি? নারী দেখে কেমন আছে, এর জন্য ওকে কে ডাকবে? দুর্গাদাস কুণ্ডু সর্বপ্রথম এসেছিল, চলেও গিয়েছিল সর্বপ্রথম। আর বলে গিয়েছিল, জানতাম না এটা গরু ভেড়ার দেশ। ঘাসপাতা জড়িবুটিতে এদের অসুখ সারে, অ্যালোপ্যাথি বিলিতি ওষুধ এদের খাটে না। তারপর বারুরিও পালালো, ছিল শুধু হরিশ। নবগ্রামের ব্রজলালবাবু চ্যারিটেবল ডিসপেন্সারি স্থাপন করলেন, সেখানে চাকরি পেয়ে থাকতে পেরেছিল। মাইনে ছিল 30 টাকা। জীবন দত্ত তখন হলেন মশাই। আয় কত মনে নেই, হিসেবও নেই। দিন রাত্রিতে বিশ্রাম ছিল না।
আরোগ্য নিকেতনে রোগী দেখতে দেখতেই বেলা 3টে বেজে যেত। হিন্দু, ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র, মুসলমান, পুরানো মহুগ্রামের খাঁয়েরা, পশ্চিমপাড়ার শেখেরা, ব্যাপারী পাড়ার ব্যাপারীরা, মীরপাড়ার মিয়ারাও এসেছেন গরুর গাড়ি করে। ডুলি এসেছে, গাড়ি এসেছে, পালকিও এসেছে। সেদিন 5 ক্রোশ উত্তর থেকে এসেছিলেন সম্ভ্রান্ত কায়স্থ বংশের এই গৌরহরি মিত্র মহাশয়। খোলা দরজার ভিতর দিয়ে আকাশের দিকে চেয়ে পালকিতে শুয়েছিলেন। তিনি সেদিন আরোগ্য নিকেতনে প্রথম এসেছিলেন, কিন্তু জীবনমশায় শেষ রাত্রে কলে গিয়েছিলেন নবগ্রামে, ওই নিঃস্ব জমিদার রায়চৌধুরীদের এক শরিকের বাড়ি। বৃদ্ধা গৌরাঙ্গ রায়চৌধুরী অকস্মাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সন্ন্যাস রোগ, তাকে দেখেই ওর কর্তব্য শেষ হয়নি। তার জীবন থাকতে গঙ্গা তীরে নিয়ে যাওয়ার ব্যবস্থাতেও থাকতে হয়েছিল। বৃদ্ধকে পালকিতে গঙ্গা তীরে রওনা করে দিয়ে তিনি বাড়ি ফিরেছিলেন এবং প্রথমেই দেখেছিলেন মিত্র মহাশয়কে। তার কাছে ক্ষমাও চেয়েছিলেন। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আপনাকে, কিন্তু কি করব বলুন? আমাদের এখানকার প্রবীণ জমিদার, প্রাচীন জমিদার বংশ। সংক্ষেপে বিবরণটুকুও বলতে হয়েছিল। মিত্র হেসে বলেছিলেন, দত্তমশাই, না, দত্ত আপনি আর নয়। আপনি এবার আপনাদের পৈতৃক শুদ্ধ মহাশয়ত্বের অধিকারী হয়েছেন। এ অবশ্য আপনারই যোগ্য কাজ, কিন্তু এদিকেও একটু লক্ষ্য রাখবেন। দূর দূরান্তর থেকে সব আসে তো, এরাই কিন্তু আপনার লক্ষ্মীর দূত। কষ্ট পেলে, অবহেলা করলে ততদিনই আসবে যতদিন আর একজনকে না পাবে। জীবনমশায়ের এতে একটু মনে লেগেছিল। কথাটা লাগবার মতোই কথা। তিনি বলেছিলেন, অবহেলা আমি করি না, সে করলে আমার পাপ হবে, সে সম্পর্কে আমি অবহিত। কষ্ট লাঘবের চেষ্টাও আমি সাধ্যমতো করি। তাও করতেন। বেলা বেশি হলে রোগীদের শরবত, সাগু, বালি দিতেন। আরোগ্য নিকেতনের পাশে তখন ডিস্ট্রিক্ট বোর্ডের সাহায্য নিয়ে কুয়ো করেছিলেন। বাতাসা, পাটালি, চিঁড়ে, মন্ডার দোকানও একটা বসত তখন। মশাই আরও বলেছিলেন, আর প্রসারের কথা, সে তো ভগবানের দয়া। গুরু শিক্ষা, আমার নিষ্ঠা, সবচেয়ে বড় কথা ভাগ্য। যতদিন থাকবার ততদিনই থাকবে। এখন বলুন তো, আপনার কষ্টের কথা বলুন। কি কষ্ট? যিনি দেখেছিলেন তিনি কোনো ব্যাধি কি বলেছেন? মিত্র বলেছিলেন, একটু নিরালা হলে ভালো হতো। ওই নন্দই ছিল ঘরে। মশাই নন্দকে বাইরে যেতে ইশারা করেছিলেন। নিরালায় বলেছিলেন, কন্যার বাড়ি যাচ্ছি। শেষ বয়সে তারই স্কন্ধে ভার হয়ে পড়তে হলো। বিষয় সম্পদ তো সব গিয়েছে মামলায়, স্ত্রীও গিয়েছেন। এটা ওটা করেই চালাচ্ছিলাম। মদ্যপানও প্রচুর করি। আত্মহত্যা করতে পারি না ভয়েতে। কন্যা নিয়ে যাচ্ছে, আমারও না গিয়ে উপায় নেই। পথে বের হয়ে ভাবলাম এই আপনাকে একবার দেখিয়ে যাই। কতদিন বাঁচবো একটু বলতে পারেন? আপনার নারী জ্ঞানের প্রশংসা খুব শুনেছি। এই যে দেখুন তো, আমার হাতটা একটু দেখুন। ডাক্তার দমে গিয়েছিলেন। বলেছিলেন, আমার সেই শক্তি নাই। সে শক্তি কদাচিৎ কারোর শোনা যায়। রোগ নাই, রোগ তো আছে। লিভার বেদনা, মাথায় গোলমাল হয়। ও তো মদ্যপানের ফল। মদ্যপান করলে বাড়বে, ছাড়লে কমে যাবে। নীরবে 2টি টাকা রেখে গৌরহরি উঠলেন। জীবন বললেন, আমাকে মাফ করবেন, ফি আমি নিতে পারবো না। বাড়িতে এই আরোগ্য নিকেতনে ফি নেওয়া আমাদের পূর্বপুরুষের নিষেধ আছে। কোনো গরিব রোগীকে 2 টাকা সাহায্য হিসেবে দিয়ে দেবেন। আমি তো ফি না দিয়ে দেখাই না। দীর্ঘাকৃতি গৌরবর্ণ ঈষৎ কুব্জ মানুষটি ধীরে ধীরে চলে গিয়েছিলেন। স্পষ্ট মনে পড়ছে তার ছবি। এরপরই এসেছিলেন আর এক অভিজাত বংশের সন্তান, ঠাকুরপাড়ার মিয়া। আদাব গো ডাক্তার। আদাব আদাব, বসুন। কি ব্যাপার? এককালে মিয়া সাহেবরা ছিলেন এই অঞ্চলের অধিপতি, নবাব। খেতাব ছিল ঠাকুর। তারা নাকি যোগী বংশ, মুসলমান সমাজের গুরু। পরবর্তীকালে
সম্পদে বৈভবে বিলাসে হয়েছিলেন ভ্রষ্ট, তখন সর্বশান্ত। শুধু তাই নয়, বংশধারা পর্যন্ত ব্যাধিগ্রস্ত হয়েছিল। একটু চুপ করে থেকে মৃদুস্বরে মিয়া বলেছিলেন, গায়ে যে চাকা চাকা দাগ দেখা দিচ্ছে মশাই, পিঠে জানুতে, এই যে দেখেন পায়ের ডিমিতেও একটা হয়েছে। পাজামাটা তুলে দেখালেন মিয়া সাহেব। সার আছে? ওহো। ডাক্তার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। চোখে পড়ে কানের পেটি, নাকের ডগা ঈষৎ লাল হয়েছে। বংশের অভিশাপ, সেই ব্যাধি। তাতেই মৃত্যু হয়েছে কয়েকজনের, 2 জন এখনো ভুগছেন। ডাক্তার, বলুন ঠাকুর সাহেব, বলেন, কিছু বলেন। কি বলবো, এ তো বংশের রোগ বলেই মনে হচ্ছে। আপনি সময় থেকে চিকিৎসা করান। আমাদের এখানে ওষুধ নাই, তৈরি করতে অনেক খরচ। আপনি কলকাতা থেকে ওষুধ আনিয়ে ব্যবহার করুন। তাহলে তাই লিখে দেন ডাক্তার। মিয়া সাহেব উঠলেন। ডুলি করে এসেছিলেন নারায়ণপুরের ভরচাজ মশাই। বহুমূত্র হয়েছে। বহুমূত্র, বাত, নবজ্বর, পুরনো জ্বর, গ্রহণী, অতিসার। প্রহ্লাদ বাগদিও এসেছে, দুর্ধর্ষ লাঠিয়াল, ডাকাত, জেলখাটা আসামি। কিরে, তোর আবার কি? কি আর ডাক্তারবাবু, জলঘা। আবার জলঘা অর্থাৎ উপদংশ। এবার বোধহয় প্রহ্লাদের 5ম বার। মাথা চুলকে প্রহ্লাদ বলে, যে গরু অখাদ্যি খায় সেই কি ভুলতে পারে মশাই? ডাক্তার হাসলেন। নবগ্রামের বড় কর্তার বাড়ি যেতে হবে, ডাক আছে। তার ছোট ছেলের 4র্থবার প্রমেহ দেখা দিয়েছে। তার বাবার কথা মনে পড়ত। তিনি বলতেন, জীবনে আয়ু আর পরমায়ু কথা দুটো শুধু কথার মারপ্যাচ নয় বাবা, ওর অর্থ হলো নিগুড়ো। দীর্ঘ আয়ু হলেই পরমায়ু হয় না, আর আয়ু স্বল্প হলেই সেটা পরমায়ু হয় না এমন নয়। যার জীবন পবিত্র, পরমানন্দময়, পরমায়ু হলো তার। নইলে বাবা, শক্তি চর্চা করেও মানুষ দীর্ঘায়ু হয়, রোগকে সহ্য করে, এমনকি জয় করে। কথাটা তিনি এই প্রহ্লাদ সম্পর্কেই বলেছিলেন। প্রথমবার উপদংশের আক্রমণে প্রহ্লাদ চিকিৎসা করায়নি, এটা ওটা মলম ব্যবহার করেছিল। দ্বিতীয়বার এসেছিল জগৎ মশাইয়ের কাছে, সেই উপলক্ষেই বলেছিলেন। প্রহ্লাদ সেবার বলেছিল, লোকে দেখাতে বলছে তাই, নইলে ও আপনিই ভালো হয়ে যায়। প্রহ্লাদ আজও বেঁচে আছে, আজও লাঠি খেলে বেড়ায়, আজও মাটির উপরে বাহু ঠুকে আছাড় খেয়ে পড়ে। প্রহ্লাদ বলতো, তবে চিকিৎসাতে তাড়াতাড়ি সারে, তা ওষুধ দেন দেখি। তখন ইঞ্জেকশন ওঠেনি। ওষুধ নিয়ে টাকা দিয়ে প্রণাম করে চলে যেত প্রহ্লাদ। 1 টাকা ফিও দিত। ডাক্তার বলতেন, ও কিরে, ফি কেন? বাড়িতে আমি ফি নিই না তো। এই দেখেন, বদ্যি পেনামি না দিলে রোগ যে দেহ ছাড়ে না, আর তো দেবো না। এতকালের খাতার মধ্যে প্রহ্লাদের নামে বাকি হিসাব নেই। তারপর একের পর এক রোগী আসত। আমাশয়, জ্বর, ম্যালেরিয়া, রেমিটেন্ট, টাইফয়েড 2-1টা আসত, গ্রহণী, তাছাড়া কত যে রোগ। এক এক রোগীর 3-4টে রোগে মিশে সে এক জট পাকানো জটিল ব্যাপার। তার বাবা বলতেন, শাস্ত্রে আছে সকল বিকারের, অর্থাৎ রোগের আবিষ্কার আজও হয়নি। যদিও কোনো রোগ নতুন মনে হয়, তবে তার নাম জানো না বলে সংকুচিত হবে না, লজ্জিতও হবে না। লক্ষণ দেখে তার চিকিৎসা করবে। এই যুগে পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে ল্যাবরেটরি হয়েছে, সেই যুগে তো তাদের সেই সুযোগও ছিল না। তারপর আরম্ভ হতো পাইকারি দেখা। এই নামটা শশীর আবিষ্কার। রোগীরা এলে কার কি অসুখ জেনে কম্পাউন্ডারেরা 2 ভাগে ভাগ করে রাখত। সহজ রোগীদের আলাদা করে একদিকে বসাতো। অবশ্য অবস্থাপন্ন মান্যগণ্য রোগীদের রোগ সহজই হোক আর কঠিনই হোক, তাদের দেখাল কাল ছিল প্রথমেই। পাইকারি দেখার সময় ডাক্তার এসে বাইরে দাওয়ার উপর বসতেন। পাশে দাঁড়িয়ে থাকতো গোপাল কম্পাউন্ডার। রোগী দেখে ডাক্তার প্রেসক্রিপশন বলতেন, সে লিখত। শশীর ওপর তিনি নির্ভর করতে পারতেন না। অন্যমনস্ক শশী কী লিখতে কী লিখবে কে জানে। তাছাড়া লেখার পর শশী নিজেই পড়তে পারত না কি লিখেছে। ডাক্তারকে এসে জিজ্ঞাসা করত, কি বলছেন বলুন তো, লেখাটা ঠিক পড়তে পারছি না। আরোগ্য নিকেতনে তখন 3 জন কম্পাউন্ডার।
শশী, গোপাল আর কবিরাজি বিভাগে ছিল বাপের আমলের বুড়া চরণদাস সিং। নীরবে ঘরের মধ্যে বসে শুঁট আমলকি চূর্ণ করত, মোদক পাকাত, পুড়িয়া বাঁধত। ডাক্তার বলে যেতেন, কুইনিন সালফেট 10 গ্রেইন, অ্যাসিড সাইট্রিক 20 গ্রেইন, ম্যাগসালফ 10 গ্রেইন, স্পিরিট এনেসি 5 ফোঁটা, জল। আবার কাউকে কাউকে বলতেন, আগে 1 ডোজ ক্যাস্টারল খাইয়ে দাও। সে যেত, আর একজন আসত। আমাশয় অনেক দিনের। ডাক্তার ডাকতেন, সিংমশাই, চরণদাস এসে দাঁড়াত। একে রেসা খাদমে দেবেন তো। ওটা তাদের মুষ্টিযোগ। তোমার কি হয়েছে? হ্যাঁ বাবু, সূর্যিফোর। সূর্যোদয়ের সঙ্গে মাথা ধরা শুরু হয়, সূর্যাস্তের পর গিয়ে ছাড়ে। এর মধ্যে ভীষণ যন্ত্রণা। জীবন দত্ত আবার ডাকতেন, সিংমশাই। সূর্যিফোরের মুষ্টিযোগ বলে দিয়ে নতুন রোগীর দিকে মন দিতেন। হঠাৎ চকিত হয়ে উঠতেন। 3 দিনের অল্প জ্বর, মাথায় যন্ত্রণা। একজোড়ি জিভ দেখি। জিভ দেখি। ডাক্তার সতর্ক হয়ে বসেন। দেখি, নাড়িটা দেখি একবার। নাড়ি ধরে চোখ বোঝেন। ওই হাতটা দেখি। এসো তো বাপু, টেবিলের ওপর একবার শুয়ে পড়ো তো, তোমার পেটটা দেখি ফাঁপ আছে কিনা। শোনো, তুমি সাবধানে থাকবে, তোমাকে 2 দিন ঘোরাবে বোধ হয়, বুঝেছ? নাড়িতে তেমন শক্ত রোগের আভাস পাওয়া যাচ্ছে, স্পষ্ট বিকাশ এখনো তবে হয়নি। তবে মনে হচ্ছে জিভ পেটও তাই সমর্থন করছে। মনে হচ্ছে টাইফয়েড। গোপাল, কাগজ আনো। প্রেসক্রিপশন লিখতে লিখতেই ডাক্তার বললেন, দেখো 2 বার জ্বর ওঠানামা করে কিনা লক্ষ্য রেখো তো। আগে না মশাই, জ্বর তো নাই, ওই একভাবে সুতোর সঞ্চারে। না না, ভালো করে লক্ষ্য রেখো। ভাত মুড়ি এসব খাবে না, সাগু খাবে, সাগু। আর দুধ, না না, দুধ খেও না। আর নিজে এমন করে এসো না, বুঝেছ? হ্যাঁ, 2 দিন ঘোরাতে পারে। ব্যাস, এইবার গ্রামের কটি রোগীর বাড়ি যেতে হবে, তারপর নবগ্রাম। সাহাদের বাড়িতে একটা নিউমোনিয়া কেস, সুবর্ণবাবুর ছেলের রেমিটেন্ট ফিভার, রমেন্দ্রবাবুর ছোট ছেলের প্রমেহ, নেপালের স্ত্রীর সুতিকা। কেউ ফি দেবে, কেউ দেবে না। যারা দেবে তাদেরও 2-1 জনের বাকি থাকবে। এছাড়া পথে আরও কতজন কত বাড়ি থেকে তাকে ডাকত, মশাই, একবার আমার ছেলেকে দেখে যান না। ছেলে কোলে নিয়ে পথের ধারেই দাঁড়িয়ে থাকত 2-1 জন। কারোর কারোর বাড়ি যেতে হতো। বৃদ্ধ শয্যাশায়ী যারা, তারা তো পথের ধারে দাঁড়াতে পারত না। মশাই, একবার যদি আমার মাকে দেখে যান। মনে পড়ছে সেদিন শেতাব তাকে যোগী বাণুজ্যকে দেখতে ডেকেছিল। জীবন, একবার বাপু ওই যোগী বাণুজ্যকে দেখে যা। ছেলে পুলে নাই তো, আমাকেই বলে যোগী। যদি জীবন মশাইয়ের সঙ্গে দেখা হয় তো বলো, একবার যেন দেখে যায় আমাকে। চ্যারিটেবল ডিসপেন্সারির ওষুধে তো ওর কিছু হলো না। শেতাব, নেপাল, এরা দুজনে এইসব রোগীদের পৃষ্ঠপোষক ছিল। ওরা তার জন্য প্রতীক্ষা করে থাকত। জীবন দত্ত হাসি মুখেই যেতেন। ওদের বলতেন, বলিস, খবর দিয়ে বলিস, আমি দেখে যাব। নেপাল খবর আনত, হরিহর ডোমটা না খুব ভুগছে, চল একবার যাবি। গোপাল বাউরির মায়ের জ্বর, তাকেও একবার দেখে যাবি, চল। হরিহরের অসুখ ভালো হলে তার কাছে একটা পাঁঠা আদায় করবে নেপাল। সে জীবন দত্ত জানতেন, এবং সেই পাঁঠাটা নিয়ে চাল, ডাল, ঘি, মশলা, তরিতরকারি নেপাল নিজে দিয়ে একদিন ফিস্ট করবে। জীবন দত্তকে দিতে হবে মাছ আর মিষ্টি। বাড়ি ফিরতেই অপরাহ্ন। পকেটে টাকায় আধুলিতে 10-12 টাকা। ফি ছিল তখন 1 টাকা। দিনান্তে ফি একবার। দ্বিতীয়বারের ফি এর রেওয়াজ ছিল না। জামাটা খুলে দিতেন আতর বউকে, আর ছেলে বনবিহারী, মেয়ে সুষমা এসে দাঁড়াত, বাবা পয়সা। জীবন দত্ত ফেরবার পথে আধুলি ভাঙিয়ে নিয়ে ফিরতেন। তার মধ্যে পয়সা কিছু থাকতই, বনুর 4টি আর সুষমার 2টি। বনু নিত ডবল পয়সা, বলতো বড় পয়সা নেব। আর সুষমার ছোট বড় বিচার ছিল না, 2টো হলেই সন্তুষ্ট হতো। ছেলে আর মেয়ে। নোট বইটা খুলে লিখে রাখতেন, রমেন্দ্রবাবুর বাড়ির ফি বাকি রইল। বাড়ির বাইরে তখন আরোগ্য নিকেতনের সম্মুখে বামনী গাঁয়ের শেখেদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। কৃষ্ণপুরের লোক এসেছে, কায়স্থ প্রধান সমাজ কৃষ্ণপুর। মিত্রদের বাড়ির চিঠি নিয়ে এসেছে, দত্ত মহাশয় একবার দয়া করিয়া আসিবেন।
আমার জ্যেষ্ঠ পুত্রের একজোড়ি জ্বর। রাঘবপুরের কবিরাজ দেখিতেছিলেন, কিন্তু কিছু হইতেছে না। ইতি সুরেশচন্দ্র মিত্র। গৌরহরি মিত্তিরের কথাটি নন্দ মনে করে রেখেছে, যখন তখন বলে। জীবনমশাই হাসলেন। আসলে ওটা নন্দর ক্ষোভ। সেকালের আরোগ্য নিকেতনের গৌরবের যে ওরাও অংশীদার ছিল, পাওনাও হতো অনেক। সেকালে ছিল কাঠের কলবাক্স। যেখানে মশায় পায়ে হেঁটে যেতেন, সেখানে নন্দ এবং ইন্দির যেত কলবাক্স মাথায় নিয়ে। কারুর বাড়ি 2 আনা, কারুর বাড়ি 4 পয়সা প্রাপ্য হতো ওদের। আজ বলতে গেলে সময় মতো ওরা মাইনেই পায় না। দিন যায়, ফেরে না। দিনের সঙ্গে কাল যায়, কালের সঙ্গে গতকালকার নতুনের বয়স বাড়ে, পুরনো হয়, জীর্ণ হয়, আর যার জীর্ণ তা যায়। তার খ্যাতিও গিয়েছে, তাতে আক্ষেপ নেই, কিন্তু দুঃখ একটু হয় বই কি। উপেক্ষা সহ্য হয় না। তাকে উপেক্ষা করলেও তিনি দুঃখ পেতেন না। এ যে বিদ্যাকে উপেক্ষা করা। আসুন আসুন। তাকে আহ্বান জানালে মোহান্তের শিষ্য ভোলানাথ পথের উপর দাঁড়িয়ে আছে। মহাপীঠের চারিপাশের বনভূমির একটি বিচিত্র গন্ধ আছে। কত রকমের ফুল এবং বিচিত্র গন্ধা লতা যে আছে এর মধ্যে, অনন্তমূলের রাজ্য বললেই হয়। ভোলানাথ বললে, সকাল থেকে আপনার জন্যই তাগাদা লাগিয়েছে বুড়ো। ডাকো মহাশয়কে, নাড়ি দেখুক।